সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুনে। দর্শক, চলছে বর্ষাকাল, সকাল থেকে প্রচন্ড বৃষ্টি। সবাই যেখান থেকে আমাদের প্রোগ্রাম দেখছেন, ঘর বা বাহিরে, আশা করি বুঝতে পারছেন যে চারিদিকে বর্ষার মৌসুম এবং সেই সাথে প্রচন্ড বৃষ্টি। ঠিক যখন এই ঋতুর পরিবর্তনগুলো হয়, গরমকাল কিংবা শীতকাল কিংবা এই যে বর্ষাকাল, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ কিন্তু মাথা ছাড়া দিয়ে ওঠে। এক এক সময়ের এক একগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা সবসময় কথা বলি। আজকের বিষয়টিতে আমরা রাখতে চেষ্টা করেছি যে এই যে বর্ষাকালটা চলছে, এই সময় যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়, কোনগুলো প্রকোপ আকার ধারণ করতে পারে এবং সেই সাথে আমরা আসলে কিভাবে মেজারমেন্ট নিতে পারি বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারি, বা হয়ে গেলে আমরা কিভাবে চিকিৎসা নিতে পারি, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো। আমাদের আজকের বিষয়টি আমরা রেখেছি বর্ষাকালীন অসুখ বিসুখ, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফয়জুল ইসলাম চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে এই সিজনাল বিভিন্ন ধরনের সমস্যাগুলো নিয়ে। আপনারা সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে, স্ক্রলে দেখানো নম্বরে সরাসরি ফোন করে, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আলোচনা শুরু করা যাক। স্যারকে আমি শুরুতে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে শুরুতে এসে জয়েন করার জন্য। আপনাকে ধন্যবাদ, বাংলা ভিশনের দর্শকদের ধন্যবাদ জানিয়ে শুরু করেছি। এই বৃষ্টি দেখে আর আষাঢ় মাস দেখে এই মুহূর্তে মনে পড়ে গেল ছোটবেলার যেটা শুনেছি, আষাঢ় শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে। তারপরও মেডিনোভায় ভালো থাকুন বাংলা ভিশনে এসেছি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। স্যার, সেটাই সবারই আসলে তাই চেষ্টা। আমাদের সাথে যারা কলা কৌশলী সবাই আমাদের সাথে সেই চেষ্টাতে আমরা এসেছি। তো স্যার, আমাদের আজকের টপিকটা আমরা রেখেছি বর্ষাকালীন অসুখ বিসুখ। শুরুতে এটা দিয়ে যদি শুরু করি যে এই সময়টাতে যেহেতু আপনি মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে লম্বা সময় ধরে স্যার প্র্যাকটিস করছেন, আপনার কাছে এখন কি কি সমস্যাগুলো নিয়ে রোগীরা আসছে, বা আপনার প্র্যাকটিসে কি কি রোগী পাচ্ছেন এই মুহূর্তে? এই মুহূর্তে আমার প্র্যাকটিসে সাধারণ রোগ যেগুলো আছে কমন, এগুলো ছাড়াও অতিরিক্ত যেগুলো রোগগুলো পাচ্ছি সেটা হচ্ছে জ্বর, সর্দি, কাশি। এগুলো হয়তো সিজনাল চেঞ্জের কারণে মনে এটা হয়েছে। আর কিছু চর্মরোগ আমরা পাচ্ছি। এই দুটো রোগই আমরা বেশি পাচ্ছি। আর যখন অন্যান্য ঋতুর মতোই পাচ্ছি, তাই না? স্যার, জ্বর যদি একটু বলি, যে অনেক সময় অনেকের জ্বর হয় বাসায়, দেখা যায় অল্প গ্রেডেড ফিভার থাকে, ভালো হয়ে যায়, অথবা প্যারাসিটামল বা এই ধরনের কোনো ওষুধ খেলে, কিন্তু লম্বা সময় ধরে জ্বর, অনেক বেশি মাত্রায় জ্বর, বা জ্বরের যে তারতম্যগুলো যদি একটু স্যার ব্যাখ্যা করেন আমাদের সাথে, যে কোন ধরনের জ্বর হলে আমরা কি ধরনের মেজারমেন্ট নিব, আমাদের সাথে যদি একটু স্যার শেয়ার করেন। হ্যাঁ, জ্বর একটি সবচেয়ে কমন একটা সমস্যা, তাই না? কিন্তু এই জ্বর নিয়ে কিন্তু জনসাধারণ কিন্তু সচেতনতার অনেক অভাব। এই জ্বর হলে পরে যেটা দরকার সেটা হয়তো করে না, যেটা দরকার নেই সেটা করে ফেলে জনসাধারণ যে ভুলগুলো করে, জ্বর হলে প্রথম তো সে বিশ্রামে যায় না, এই জ্বর নিয়ে কাজকর্ম শুরু করে, এটা একটা ভুল করে। আর একটা ভুল করে সে হয়তো সে ডাক্তারের কাছে না যেয়ে সে ফার্মেসিতে যেয়ে বলে একটা জ্বরের ওষুধ দেন। এখন ফার্মেসি দেখা যায় প্রায়শ বেশিরভাগ কেসে একটি অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, যা খুবই একটা ভুল পদ্ধতি। তারপর জ্বর যখন ভালো হওয়ার পরে সে আবার বিশ্রাম না নিয়ে আবার কাজ শুরু করে দেয়। তো এই সমস্ত ভুলের মাঝে জ্বর নিয়ে মানুষ পরিচালিত হয়, নিজেকে পরিচালনা করে, কিন্তু এতে মারাত্মক ক্ষতি হতে পারে। এখন জ্বর যদি আসে তাহলে কি করা উচিত? জ্বর আসলে প্রথম কথা হচ্ছে সাথে সাথে বিশ্রামে চলে যাবে। কেন বিশ্রামে চলে যাবে? জ্বর টেম্পারেচার চেঞ্জের ফলে, বডির ভিতরে টেম্পারেচার পরিবর্তন হওয়ার ফলে প্রতিটা কোষের যে মেটাবলিক অ্যাক্টিভিটিগুলো চেঞ্জ হয়ে যায়, আর প্রতিটা কোষ দুর্বল হয়ে যায়। প্রতিটা কোষ যখন দুর্বল হয়ে যায়, হার্টও তো একটা কোষ, সব জায়গায় কোষ, তখন দেখা যায় হঠাৎ করে পেশেন্টটা কোলাপস করে গেছে এবং মৃত্যুমুখে পতিত হয়ে গেছে। এই জিনিসটা করে সে, মানে জ্বরের কারণে এই ভুলটা করে রোগী নিজের মৃত্যুটা ডেকে নিয়ে আসে। তারপর যেটা অ্যান্টিবায়োটিক খাওয়া, জ্বর সাধারণত যে কমন ফ্লু যেগুলা, একটা সিজনাল জ্বরগুলো সাধারণত ভাইরাল হয়ে থাকে।
আর অ্যান্টিবায়োটিকগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার এগেনস্টে। এখন সে তো ভাইরাল না ব্যাকটেরিয়া কিছু বুঝতে পারে না, যা অ্যান্টিবায়োটিক খায়। এই অ্যান্টিবায়োটিকগুলো শুধু তার শরীরে কোনো কাজ করে না, বরঞ্চ অকাজই করে যায়, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করে ফেলে এইটা। তারপর আপনার জ্বর নিয়ে যেটা তার করা উচিত, যে 3 দিন 2 দিন 3 দিন সে হয়তো বাসায় বিশ্রামে থাকলো, খুব জ্বর বেশি হলে প্যারাসিটামল খেলো, আর তারপর যদি জ্বর না সারে তখন ডাক্তারের কাছে আসলো। ডাক্তার সাহেব হয়তো একটা ছোট্ট একটা পরীক্ষা দিবেন, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট। এই পরীক্ষার মাধ্যমে কিন্তু জ্বরের ধরন কোন দিকে জ্বরটা যাচ্ছে, সাথে পেরিফেরাল ব্লাড ফিল্ম, এই ছোট্ট একটা পরীক্ষার মাধ্যমে কিন্তু ডাক্তার সাহেব বুঝতে পারেন তার জ্বরের গতিবিধি কোন দিকে, একটা ডিরেকশন চলে আসে। এইটাও ভিত্তি করে পরবর্তী আরও পরীক্ষা, পরবর্তী আরও ইনভেস্টিগেশন বলেন, ট্রিটমেন্ট এবার চলে। এবং ডাক্তার সাহেবের যেভাবে অ্যাডভাইস দেবেন সেভাবে যদি চলে, তাহলে অল্প সময়ের ভিতর জ্বরটা সেরে ওঠে। আর যেটা লম্বা জ্বর, সেটা তো ডায়াগনোসিস করতে একটু সময় লাগে, তার জন্য আরও ইনভেস্টিগেশন করা প্রয়োজন হয়। সেটা তো ওইভাবে তখন তার হাতে কিছু থাকে না, ডাক্তার সাহেবের দায়িত্ব এই জ্বরটাকে ডায়াগনোসিস করা। এখানে স্যার একটু বলার বিষয় আছে, যেহেতু লম্বা সময় ধরে আমরা স্যার একটা বিষয় নিয়ে সবসময় কথা বলি জ্বর আসলে, সেটা হচ্ছে যে বর্ষাকালের ঋতুতে বা এখন অন্যান্য সিজনে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ডেঙ্গু নিয়ে কথা বলি। তো ডেঙ্গুর যে জ্বরটা, সেটা যদি স্যার আমরা একটু বলি, বাচ্চাদের ক্ষেত্রে বা বড়দের ক্ষেত্রে সাইন সিমটমসগুলো কীরকম নিয়ে আসে? কারণ অনেক সময় দেখা যায় যে ডেঙ্গু জ্বরটা নিয়ে অনেকদিন বসে আছে, পরবর্তীতে অনেক ধরনের প্রবলেম দেখা দেয়, বিভিন্ন অর্গানের প্রবলেম দেখা দেয়। এটা যদি এই সময়টা, এই যে জুলাই আগস্ট সেপ্টেম্বর, এই সময়টা কিন্তু ডেঙ্গুর সিজন। এই সময় মশার উপদ্রবটা বেড়ে যায়, প্রজনন ক্ষমতাটাও বেড়ে যায়, আর যে টেম্পারেচারে মশার প্রজনন অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, যার ফলে এই সময়টা ডেঙ্গুর সিজন। ডেঙ্গু জ্বরটা মূলত একটা ভাইরাল জ্বর, একটা ভাইরাস। এটা মানে এটাকে আমি বলি যে সাধারণ ভাইরাস না, এটা একটা সন্ত্রাসী একটা ভাইরাস, অর্থাৎ খুবভাবে অ্যাটাক করে। এখন ডেঙ্গু জ্বরের ভাইরাল জ্বরের যে কমন প্যাটার্নটা, ওই প্যাটার্নটা কিন্তু এক্সাজারবেট, অনেক উচ্চতর মাত্রায় হয়ে যায় তখন ডেঙ্গু জ্বরে। ভাইরাল জ্বরের কমন প্যাটার্নটা কি? ভাইরাল জ্বরের কমন প্যাটার্ন হচ্ছে হঠাৎ করে জ্বর আসবে, জ্বর অতি তাড়াতাড়ি অনেক উপরে উঠে যাবে। ডেঙ্গু জ্বরও তাই হয়। ভাইরাল জ্বরের প্যাটার্নটা কি? ভাইরাল জ্বরে দেখা যায় সারা শরীরে ব্যথা করে, ডেঙ্গু জ্বরে সারা শরীরে ব্যথা করবে। কিন্তু ডেঙ্গু জ্বরের সাথে পার্থক্যটা কি? ভাইরাল জ্বরে মাথা ব্যথা করবে, ডেঙ্গু জ্বরে মাথা ব্যথা করে একটু বেশি করে। ভাইরাল জ্বরে কিন্তু চোখের ভিতর ব্যথা করে না, কিন্তু ডেঙ্গুতে কিন্তু প্রায় রোগী ডেঙ্গুর ভিতরে কিন্তু চোখে ব্যথা করে। চোখে ব্যথা করে কীভাবে বুঝবো? চোখ নাড়াতে গেলে ব্যথা করে। যদি দেখি যে পেশেন্টের হঠাৎ করে জ্বর অনেক বেশি চলে আসছে, সারা শরীরে ব্যথা, মাথায় ব্যথা, চোখের ভিতরে ব্যথা, তখন কিন্তু আমরা সাসপেক্ট করি যে এই কেসটা ডেঙ্গুর কেস কিনা। ডেঙ্গু হলে ভাইরাসের যে সিস্টেম, সে সাথে বিশ্রামে নেওয়া। ডেঙ্গু হলে অবশ্যই বিশ্রামে যেতে হবে, এখানে বিশ্রাম না গেলে রোগীর অনেক ক্ষতি হবে। এবং এই জ্বরটা 3-4-5 দিনের মাথা দিয়ে ডাউন হয়ে যায়, নেমে যায়, ভাইরাস যেভাবে নেমে যায় এটাও নেমে যায়। হ্যাঁ, এটিপিক্যাল আছে, অনেকগুলোতে 7-8 দিন থাকে, কিন্তু কমনলি 3-4-5 দিন মাথায় জ্বরটা চলে যায়। এখন ব্যাপারটা, জ্বরটা যখন চলে যাবে, জ্বর চলে গেল, কিন্তু তখনই কিন্তু ক্রিটিক্যাল পিরিয়ড শুরু হয়। রুগীরা এটা বোঝে না, মনে করে আমার জ্বর চলে গেছে, আমি তো ভালো হয়ে গেছি। আসলে তা না, জ্বর চলে, ডেঙ্গু সবগুলো জটিলতা জ্বর চলে যাওয়ার পরে শুরু হয়। জটিলতাগুলো কি? যেমন প্লেটলেট কমে যায়, ব্লাড প্রেশার কমে যায়, পেশেন্ট শকে চলে যায়, ডেঙ্গু শক সিনড্রোম, আরও অন্যান্য অর্গান ইনভলভমেন্ট করে, এক্সপ্যান্ডেড ডেঙ্গু সিনড্রোম, এগুলো সব হয় কিন্তু জ্বর চলে যাওয়ার পরে। পেশেন্টরা যে ভুলটা করে, জ্বর চলে যাওয়ার পরে তার অ্যাক্টিভিটি শুরু করে, আসলে জ্বর চলে যাওয়ার পরে কিন্তু একেবারে পুরোপুরি বিশ্রামে নিয়ে চলে যেতে হবে। এবং এর ট্রিটমেন্টটা অন্য কিছুই না। নাম্বার 1 বিশ্রামে যেতে হবে, নাম্বার 2 হাই রাইজ অফ টেম্পারেচারে প্যারাসিটামল নিতে হবে, নাম্বার 3 তাকে ফ্লুইড নিতে হবে। কারণ ডেঙ্গুতে কী হয়, ডেঙ্গুতে এমন অ্যাক্টিভিটি, তার প্যাথোলজিক্যাল অ্যাক্টিভিটি, রক্তনালী থেকে জলীয় অংশটুকু শরীর থেকে বের হয়ে যায়, যার ফলে রোগী কোলাপস করে। সুতরাং তাকে সবসময় কিন্তু ফ্লুইড নিতে হবে। ফ্লুইড সে পান করলো, অনেক সময় দেখা যায় বমি টমি হলে পান করতে পারে না, নিতে হবে, তখন ইন্ট্রাভেনাস ফ্লুইডটা নিতে হবে। তো এই হচ্ছে এই প্রাথমিক ডেঙ্গু চিকিৎসা। এই চিকিৎসার মাধ্যমে মোর দেন 90% পেশেন্ট ভালো হয়ে যায়। এখানে স্যার একটা বলার বিষয় থেকে অনেকের প্রশ্ন থাকে যে জ্বর হওয়ার কোন সময়টাতে যে আমরা ডেঙ্গুর পরীক্ষাটা করব? অনেক সময় দেখা যায় যে আমরা যখন ইমিউনোগ্লোবিন পরীক্ষা দিই, এইটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ অসময় করলে কিন্তু টাকাটা যাবে, রেজাল্ট আসবে না, তখন রোগীর কাছে একটা নেগেটিভ চলে, আমার তো ডেঙ্গু না, এই ধরনের চলে আসবে। ডেঙ্গু জ্বরের মনে করেন যে প্রথম ফার্স্ট ডেতে 75% কেসে NS1টা পজিটিভ হয়, তাই না? নন স্ট্রাকচার প্রোটিন NS1, এটা কিন্তু 75% কেসে কিন্তু প্রথম দিনে পজিটিভ হয়, দ্বিতীয় দিন তৃতীয় দিন পার্সেন্টেজ কমতে থাকে, তৃতীয় দিনে হয়তো 50%, এরপরে
আসে না। এখন 3 দিন মাথায় যদি NS1 করা হয় তাহলে দেখা যায় নেগেটিভ আসতে পারে এইটা। সুতরাং প্রথম দিনে করতে হবে NS1। আচ্ছা, আর দুটো পরীক্ষা কি, অ্যান্টি ডেঙ্গু অ্যান্টিবডি IgG এবং IgM, এই দুটো পরীক্ষা। এখন এই দুটো পরীক্ষা কিন্তু 3 দিন, ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, ফোর্থ ডে, ফিফথ ডেতে আসে না, এটা 6 ডে 7 ডেতে আসা শুরু হয়। সুতরাং আমি যদি অ্যান্টি ডেঙ্গু অ্যান্টিবডি যদি তার রোগী তৃতীয় দিনে আসলো, আমি যদি NS1ও দিলাম, অ্যান্টি ডেঙ্গু অ্যান্টিবডি দিলাম, NS1 আসবে না, কারণ NS1 এসে চলে গেছে। আর অ্যান্টি ডেঙ্গু অ্যান্টিবডি আসবে না, কারণ সে আসার সময় হলো না, তার দুইটাই নেগেটিভ, রোগী তো রিল্যাক্স, আমার তো ডেঙ্গু নেই। সুতরাং ডাক্তারদেরও এটা বুঝতে হবে। অনেকে হয়তো অনেক সময় খেয়াল হয়তো করেন না যে ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড এর ভিতরে NS1টা করতে হবে, আর 6 ডে থেকে পরে অ্যান্টি ডেঙ্গু অ্যান্টিবডি করতে হবে, IgM করতে হবে, IgG করতে হবে। M হচ্ছে এইবারের ডেঙ্গু, আর G হচ্ছে একটু পুরাতন ডেঙ্গু। অনেকে আবার এখানে মনে করেন G পজিটিভ, M নেগেটিভ, তখন বলেন যে ডেঙ্গু। G পজিটিভ, অতীতে যদি ডেঙ্গু হয়ে থাকে তাহলে G কিন্তু সবসময় পজিটিভ থাকবে, G কিন্তু নর্মালি আসে না। এখন G পজিটিভ পাওয়া মানে যে এখন ডেঙ্গু তা না, কিন্তু M পজিটিভ পাওয়া মানে সে এখন ডেঙ্গুতে সাফার করছে, অথবা এই 3, 4, 5, 6 দিন সময়টা কেটে গেছে। সুতরাং ডেঙ্গু পরীক্ষার সময় কখন NS1 করবেন, কখন IgM করবেন, কখন IgG করবেন, এগুলো কিন্তু একটু ভেবে চিন্তে করা উচিত, সময়ের সাথে পার্থক্য রেখে। স্যার, এখানে একটু বলার বিষয় থাকে যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা অনেক সময় ডেঙ্গুর বিষয়টাতে দেখা যায় অনেক দেরি করে তাদেরকে নিয়ে আসি, তো এখানে কি কোনো ধরনের আগের থেকে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া দরকার ছিল কিনা? ডেঙ্গু তো প্রতিরোধ হচ্ছে যে মশার না কামড়ানো, তাই না? কিন্তু বাচ্চাদের এবং বুড়োদের দুইটা এক্সট্রিম অফ এজ, দুইটা কেসে কিন্তু শুধু জ্বরের ব্যাপার না, যে কোনো রোগ কিন্তু এই দুইটা কেসে কিন্তু এটিপিক্যাল প্রেজেন্টেশন। একটা বাচ্চা মনে করেন যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, সে দেখা যাবে ইপিগ্যাস্ট্রিক পেন নিয়ে আসতেছে, অন্য ইউরিনারি সমস্যা নেই। তো এগুলো আপনার বাচ্চাদের এবং বুড়োদের ব্যাপারে ডাক্তারদের আরও অনেক সচেতন হতে হবে, কারণ এরা একটা বুড়ো মানুষের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, সে ইউরিনের সমস্যা বলবে না, সে আনকনসিয়াস নিয়ে আসবে। এটা আমরা তো পাই এবং এটা আমাদের বইপত্রে লিখেও আছে। সুতরাং এই যে কিন্তু সচেতন থাকতে হবে, সিচুয়েশনের সাথে মিল রেখে এবং ওয়াইড অ্যাঙ্গেল করে আপনাকে আপনার সমান্তরাল আপনার বাড়ায় ফেলতে হবে, তাই না? বাড়ায় আপনার চিন্তা করতে হবে। এখন একটা বাচ্চা মনে করেন যে বাচ্চার হয়তো ডেঙ্গু যে অতটুকু জ্বর নাও থাকে, সে হয়তো লিথার্জি, চোখ বন্ধ করে পড়ে আসে, তাই না? এই সব কিছু ভেবে চিনতে আপনার বাচ্চাদের বেলা ফ্লুইড দিতে হবে, এবং ওয়েটের সাথে মেনটেন করে ফ্লুইড দিতে হবে। সব কিছু ভেবে চিনতে আপনার বাচ্চাদের এবং বুড়োদেরকে ডিল করা উচিত। অনেক ধন্যবাদ স্যার। জ্বরের অনেকগুলো বিষয় নিয়ে আমরা কথা বললাম। বর্ষাকালে স্যার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু পানির অনেক বেশি মাত্রায় বেড়ে যায় বিভিন্ন জায়গায়, এক জায়গার পানির সাথে আরেক জায়গার পানি মিক্স হয়ে যাওয়ার বা এই ধরনের বিষয়গুলো থাকে, পানিবাহিত অনেকগুলো রোগের সমস্যা হয়। তো এখানে আমাদের আসলে শহরাঞ্চলে যদি আমরা বলে থাকি যে পানিবাহিত রোগগুলো একটু বেশি আকার ধারণ করে, তো এই ক্ষেত্রে আমরা হয়তো প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিয়ে কথা বলবো অবশ্যই, বাট কি সমস্যাগুলো হয় যদি পানিবাহিত রোগগুলো মনে করেন যেগুলো আমরা বলি যে আমরা ওরোফিক্যাল রুটে যেগুলো যায় আর কি, তাই না? পানিবাহিত রোগের মাঝে মনে করেন যে একটা রোগ হচ্ছে আপনার ভাইরাল হিপাটাইটিস। এই সময় কিন্তু জন্ডিসটা দেখা দেয়, এই ভাইরাস, তাই না? এগুলো কিন্তু মুখ দিয়ে যায়, ওরাল রুটে যায়, এগুলো পানিবাহিত। যে পানির সাথে সব পানি একত্র হয়ে গেছে, আপনি পানি খাচ্ছেন, খারাপ পানি ভালো পানি মিশে সবার অনেকের এটা হয়ে গেছে। আর হচ্ছে পানিবাহিত রোগের মধ্যে এন্টেরিক ফিভারটা পড়ে, আরও কলেরা, এগুলো আছে। তো এই মেইনলি এন্টেরিক ফিভার এবং ভাইরাল হিপাটাইটিস দুটোই পানিবাহিত রোগ বেশি দেখা যায় এই সিজনে, যেহেতু মানুষ নিজেকে অতটুকু পানির দিক দিয়ে অতটুকু সেফ রাখতে পারে না। এটা শুধু শহরে না, এটা গ্রামেও সব জায়গাতেই দেখা যায়। এক্ষেত্রে স্যার আমরা চিকিৎসা বা আমরা কিভাবে ম্যানেজমেন্টটা করে থাকি স্যার, যদি একটু বলেন। না, ম্যানেজমেন্টটা আমরা করে থাকি যে পানিবাহিত রোগ তো যার প্যাটার্ন, সেই প্যাটার্নই দেখা দেয়। যেমন ভাইরাল হিপাটাইটিস যেটা দেখা দেয়, যে ভাইরাল হিপাটাইটিস শুরুটা হয় একভাবে, তারপরে যায় অন্যভাবে। শুরুটা হয় ভাইরাল হিপাটাইটিস, হিপাটোট্রপিক ভাইরাস, যে ভাইরাস শরীরে ঢুকে, তার টার্গেট হচ্ছে লিভার। এখন লিভারে যাওয়ার পথে কি পথ পরিক্রমাটা কি? পথক্রমটা হচ্ছে মুখে দিয়ে, তার গলনালী দিয়ে গেল, পেটে গেল, স্টোমাকে গেল, ইন্টেস্টিনে গেল, ইন্টেস্টিন থেকে পোর্টাল ভেইন হয়েছে লিভারে গিয়ে সেটেলমেন্ট কিন্তু তার লিভারে হয়। এখন যখন সে স্টোমাক দিয়ে যাবে, স্টোমাক একটু নাড়া দিবে মানে কি, তখন নাড়া দেওয়ার যে রেজাল্ট কী হবে, তার হয়তো পেটটা ফেঁপে যাবে, পেটে একটু ব্যথা করতে পারে। আর এই নাড়াতে আরেকটা যেটা হয়, তার লস অফ অ্যাপেটাইট, ক্ষুধামান্দা থাকবে, তার বমির ভাব থাকবে।
এইটা হচ্ছে সে স্টোমাক দিয়ে যাওয়ার পথে এই ঘটনাটা ঘটলো। আর যেহেতু সে ভাইরাল ফিভার, একটা ভাইরাস শরীরে গেলেই, যে কোনো অর্গানিক শরীরে গেলে তার একটা কনস্টিটিউশনাল একটা প্রেজেন্টেশন হয়, যেমন গা ম্যাসম্যাস করে, গায়ে ব্যথা, একটু জ্বর, অল্প একটু জ্বর থাকবে। তা স্টোমাকে যে কদিন থাকবে, 2-3 দিন থাকলো, তারপর সে লিভারে চলে আসলো। যখন লিভারে চলে আসলো তখন স্টোমাকটা কিন্তু রক্ষা পেয়ে গেল, স্টোমাকটা আবার কিউর হয়ে গেল। তখন তার অ্যানোরেক্সিয়া, যে লস অফ অ্যাপেটাইট, বমিটি, এগুলো ভাব চলে গেল। সে মনে করলো আমি তখন ভালো হয়ে গেছি। যেই মানে লিভারে আসলো তার কিন্তু জন্ডিসটা শুরু হলো। জন্ডিসটা শুরু হতে কিন্তু 3-4 দিন ঢোকার পর কিন্তু 4-5 দিন সময় লেগে যায়। ওই সময়টাতে তার মানে ওই সময় তারা স্টোমাক দিয়ে পানি জমাচ্ছে, পানি দিচ্ছে, তো স্টোমাকের ফিচারগুলো আসে। আর স্টোমাক ফিচারগুলো চলে যাবে, তখন লিভারে আসবে, সে ফিলিং ওয়েল, সে ভালো ফিল করে। ওদিকে কিন্তু তার জন্ডিস সে নিজেও দেখে না, এটার পরীক্ষা করতে হয়, ইউরিন সবসময় খেয়ালও করে না। এইটা একটা ক্রিটিক্যাল টাইম। এই টাইমে সচেতন হতে হবে। সে কি করে, সে তো আমি তো ভালো হয়ে গেছি, হেলে দুলে খেলে টেলে বেড়ায়, আসলে তা না। ওই সময় তার প্রপার রোগটা শুরু হয়, লিভার ইজ ইনভলভড। লিভার ওই সময় তাকে একেবারে চলে যেত বিশ্রামে। এই সময়টাতেই তাকে সচেতন থাকতে হবে। এই হচ্ছে আপনার এইবার ভাইরাল হেপাটাইটিস কতগুলো ভাইরাস দিতে হয়। তার মধ্যে বিনাইন ভাইরাস হচ্ছে এ এবং ই, এগুলো হচ্ছে বিনাইন। এগুলো হচ্ছে যতক্ষণ রোগ করলো এই কয়দিন, এরপরে আর তাদের জটিলতা থাকে না। আচ্ছা, আর যেগুলো ডেঞ্জারাস ভাইরাস, যেগুলো বি ভাইরাস, সি ভাইরাস, সেগুলোর কথা বললাম না, সেগুলো ওর মুখ দিয়ে যায় না। আচ্ছা, তারপর আসা যাক এন্টেরিক ফিভার। এন্টেরিক ফিভারটা আমাদের খুবই কমন। এন্টেরিক ফিভার নামটাই আসছে এন্টেরন শব্দ থেকে। এন্টেরন মানে হচ্ছে গাট, ইন্টেস্টিন করে এন্টেরিক। যেহেতু এই ফিভারটা গাটকে ইনভলভ করে, এই জন্য এটাকে বলা হয় এন্টেরিক ফিভার, মানে যেটাকে আমরা বলে থাকি টাইফয়েড ফিভার। এই ফিভারটা কিন্তু অনেক 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 বেশি দেখা যায়। এখানেও একটা সমস্যা, চট করে অ্যান্টিবায়োটিক শুরু করে দেয়, সব অ্যান্টিবায়োটিক এতে কাজ করে না। এই ফিভারের একটা পার্টিকুলার প্যাটার্ন আছে, এবং এই ফিভারটা হয় কিন্তু এই যে ওরোফিগাল রুটে। এটা কিন্তু খুব বেশি যারা হোটেলে খায়, বাইরে খায়, পানি মিশ্রিত, এটা পানির মাধ্যমে ছড়ায়। সুতরাং এন্টেরিক ফিভারটা আবার 3-4-5 দিনের ব্যাপার না, এইটা আবার 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম ব্যাপার, তাই না? ওই ফিভারটা আবার ভাইরাল ফিভার মনে করেন যে আপনার হয় খুব ভালো করে উঠলো, বেশি করে উঠলো, আবার দম করে আবার উইদাউট এনি ট্রিটমেন্ট সে নর্মাল হয়ে গেল। কিন্তু এন্টেরিক ফিভার তা না। এন্টেরিক ফিভার কিন্তু কোনো নর্মাল হবে না। সে কিন্তু আজকে যতটুকু, যদি প্যারাসিটামল না দেন, কালকে দেখা যাবে আর একটু বেড়ে গেছে, পরশু দেখা যাবে যে আর একটু বেড়ে গেছে। স্টেপ ল্যাডার প্যাটার্ন বলে, সিঁড়ির মতো উপরে উঠে। সে কিন্তু কমলেও কিন্তু একটু অল্প কমবে, 102 থেকে হয়তো 101 আসলো, 100 আসলো, কোনোদিন কিন্তু 98 সে নামবে না উইদাউট ট্রিটমেন্ট। মানে এটাকে আমরা বলি যে এটা একটা কন্টিনিউড ফিভার। আর ভাইরাল ফিভারটা মনে ইন্টারমিডিয়েন্ট, আসলো আবার চলে গেল, আবার 6 ঘন্টা পরে আবার আসলো, এরকম হতে পারে। এই এন্টেরিক ফিভারের আপনার ট্রিটমেন্টের জন্য যেটা দরকার সেটা হচ্ছে আপনি এন্টেরিক ফিভার, এখানেও আবার একটা ভুল হয়, ইনভেস্টিগেশনে। এন্টেরিক ফিভার দেখা গেল যে প্রথম আসলো 3-4 দিনের মাথায় একটা টেস্ট বলে উইডার টেস্ট। এই টেস্টটা সবাই দিয়ে দেয়, বিশেষ করে গ্রামে। এই টেস্টটা দেওয়া উচিত নয়। এই টেস্টটা কিন্তু আসতে 2 থেকে 3 সপ্তাহ সময় লেগে যায়। তারপর এই টেস্টটা কিন্তু নন স্পেসিফিক। এই টেস্টের মাধ্যমে কিন্তু আসলে এন্টেরিক ফিভার ধরা নাও পড়তে পারে। অতীতে যে কোনো জ্বর হয়ে থাকলেও এই টেস্টটা পজিটিভ হয়। তো এই টেস্টটা পজিটিভ জ্বর কিন্তু অন্য, এন্টেরিক ফিভার না। আপনি ভাবছেন এন্টেরিক ফিভার, ট্রিটমেন্ট দিয়ে দিলেন, এটা ভুল হবে। এন্টেরিক ফিভারের চিকিৎসার জন্য যেটা করতে হবে ব্লাড কালচার, এবং ব্লাড কালচার ফার্স্ট উইক, সেকেন্ড উইক, যে কোনো উইকে করতে পারেন। ব্লাড কালচার ইজ দ্য স্পেসিফিক ইনভেস্টিগেশন ফর এন্টেরিক ফিভার, নট দ্য উইডার টেস্ট। যারা গ্রামে গঞ্জে আছেন তারা সমস্যায় ভুগেন, যারা হয়তো নন প্র্যাকটিশনার ফিজিশিয়ান আছেন, নন রেজিস্টার্ড ফিজিশিয়ান, তারা এই টেস্টটা দিয়ে দিলে এটা সব কেসে এটা পজিটিভ আসে। এখন রুগীকে ভয় দেখা দেয় যে আপনার তো টাইফয়েড হয়েছে, তাই ইঞ্জেকশন দিতে হবে। টাইফয়েড জ্বর হলো, ইঞ্জেকশন দিল, কাজ করলো না, বলে আমার তাহলে কী হলো, তার মাথা খারাপ হয়ে যায়। এই টেস্টটা করা উচিত না। টেস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ব্লাড কালচার। আর মানে এখানে ব্যাকটেরিয়াল ইনফেকশনটা কোনটা সেটা দেখতে হবে। টেস্ট ছাড়াই কিন্তু একটা সিম্পল ব্লাড কাউন্টে যদি কোনো চেঞ্জ না আসে, তা আবার জ্বরের প্যাটার্নটা ওই রকম, তাহলে বুঝবেন যে এটা মোস্ট লাইকলি এন্টেরিক ফিভার। শুধু ব্লাড কাউন্ট, টেস্ট করতে গেলে ব্লাড কালচার সবাই করা যায়, টেস্টও করার দরকার নেই। এটা আপনি তাকে রোগীর সাথে কথা বলে তার জ্বরের প্যাটার্নটা দেখেন, প্যাটার্ন দেখলে বুঝতে হবে অ্যান্টি ফিভার। আর অ্যান্টি ফিভার যখন মনে করবেন তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ডোজ অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ডিউরেশন।
সাবনর্মাল ডোজে দিলে কিন্তু হবে না, অ্যাপ্রোপ্রিয়েট ডোজ অ্যাপ্রোপ্রিয়েট। গ্রামে দেখা যায় হয়তো 2 গ্রাম আইভি কোনো একটা ওষুধ দেওয়া লাগতে পারে, সে হয়তো বিডি 2-3-2 বার সে হয়তো দিয়ে দিল 1 গ্রাম আইভি ডেইলি। তো এইটা দিয়ে তো তার তো জ্বরটা কিছু কমলো না, তার জ্বরটা পারসিস্ট করে গেল, পরবর্তীতে অ্যান্টিফিয়ার জটিলতা চলে আসলো। সো এই সমস্ত ব্যাপারে আমাদের সবাইকে অনেক সচেতন থাকতে হবে। অনেক ধন্যবাদ স্যার। এখানে একটা বলার বিষয় থাকে যে স্যার আপনি ফার্স্টে শেয়ার করছিলেন যে আমাদের পানিবাহিত রোগগুলো ছাড়াও আমাদের কিন্তু জ্বরের বিভিন্ন ব্যাপারগুলো থাকে এবং সেই সাথে দেখা যায় কি যে অন্যান্য সিজনের সমস্যাগুলো এখানে আসছে। তার মধ্যে বর্ষাকালে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়, সেটা আমরা স্যার জানবো। তার আগে একজন দর্শক আছেন, আমরা দর্শকের সাথে কথা বলে আপনার সাথে কথা ফিরে আসছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দর্শক, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনার প্রশ্নটি করুন। আমি আরিবার আম্মু, আমার মেয়ের বয়স 8 বছর। আমার মেয়ে বৃষ্টি আসলেই ছাদে যে ভিজতে চায়। এখন বৃষ্টির পানিতে ভিজলে কি জ্বর আসতে পারে, বা জ্বর আসলে তখন আমাদের কি করণীয়? স্যার আমরা একটু অ্যানসারটা নিব স্যার। মানে বৃষ্টির পানিতে যেহেতু সে ভিজতেই চাচ্ছে, এখন যদি ভিজে সেক্ষেত্রে জ্বর আসলে কি করতে পারে? বৃষ্টির পানিতে ভিজলে জ্বর আসতে পারে, নাও আসতে পারে। 2 বন্ধু একসাথে বৃষ্টিতে ভিজে গেল, পরের দিন একজনের জ্বর আসলো, একজনের জ্বর আসে না। কারণ এটা যার যেরকম রিঅ্যাকশন হয়, রিঅ্যাকশন মানে বৃষ্টির পানির সাথে কোনো ভাইরাস ছিল, ইমিউনিটির একটা সম্পর্ক আছে। বৃষ্টির পানিতে আপনার হয়তো এটা ইমিউনিটির একটা ব্যাপার আছে, এই জন্য হয়তো টেম্পারেচার একটা রিঅ্যাকশনারি ফেনোমেনন হিসাবে টেম্পারেচার চলে আসলো। অনেক সময় দেখা যাচ্ছে টেম্পারেচার আসলো আর পরের দিন থেকে আসে নাই, যেটা রিঅ্যাকশনারি ফেনোমেনন। আর বৃষ্টির পানির সাথে যদি ভাইরাসটা ঢুকে যায় তাহলে দেখা যায় ভাইরাল ফিভারটা হয়ে গেল। অনেক ধন্যবাদ স্যার। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। স্যার যে বিষয়টিতে ফিরে আসছিলাম, যদি স্যার এই বৃষ্টির সময়টা, এই যে অলরেডি একজন দর্শক স্যার ফোন করলেন যে বৃষ্টির সময়টাতে দেখা যাচ্ছে যে তাদের জ্বর আসছে বা এই ধরনের, তো এই ক্ষেত্রে স্যার প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা আছে কিনা? যদি বৃষ্টিতে ভিজতে হয়, আমাদের কর্মজীবনে শিক্ষা জীবনে প্রতিনিয়তই বের হতে হচ্ছে, তো সেক্ষেত্রে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধির ক্ষেত্রে আমরা কোনো কিছু মেজারমেন্ট নিতে পারি কিনা, বা আমাদের খাবার শর্ট টার্ম কোনো মেজারমেন্ট বৃষ্টিতে না ভেজা, বৃষ্টিতে না ভেজার জন্য অনেক সিস্টেম, ছাতা থেকে শুরু করে পুরো ওয়্যার আছে, সব অনেক আর বৃষ্টিতে ভিজলের জন্য তাড়াতাড়ি পানিটা আমি মুছে ফেলি, তাই না? এটা আর ইমিউনিটি বাড়ানোর তো সিস্টেম, এক্সারসাইজ করা, ডায়েট চেঞ্জ, ফল ফ্রুটস ভেজিটেবলস এগুলো বেশি বেশি খাওয়া, এগুলো তো এতেই তো ইমিউনিটি বেড়ে যাবে। ওকে স্যার, ধন্যবাদ স্যার। আমরা স্যার একটা ছোট্ট বিরতিতে যাব স্যার। বিরতির পর ফিরে এসে স্কিনের কিছু সমস্যার কথা আপনি বলছিলেন যে এই সময়টা স্কিনে অনেক ধরনের প্রবলেম ডেভেলপ করে, কি কি সমস্যাগুলো হয় এবং আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি তা জানবো। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটি এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম। মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে আমরা কথা বলছিলাম বর্ষাকালীন অসুখ বিসুখ নিয়ে। স্যার যাওয়ার আগে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম। আমরা প্ল্যান করেছিলাম যে আসার পরে স্কিনের কিছু প্রবলেম নিয়ে কথা বলবো। এই সময়টাতে কিন্তু প্রচুর স্কিনের প্রবলেম, অনেকে চুল পড়ার সমস্যাগুলো হয়, এটা নিয়ে ছোট করে আপনি একটু বলবেন। তার আগে একটু একটা জিনিস অ্যাড করতে চাচ্ছিলেন যে সাপের কামড় অনেক বেশি মাত্রায় ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল কিছু ব্যাপার ছিল, এটা যদি স্যার ছোট করে একটু বলি যে সাপের কামড়ে পানিবাহিত সময়, বর্ষার সময় বা বন্যার সময় কিছু অ্যাক্সিডেন্ট ঘটে। হয়তো কেউ পড়ে যায়, সাঁতার জানে না, সে হয়তো ডুবে গেল, তাই না? আর কিছু যে সাপের কামড়, সাপ চলে আসে, সাপ লুকালয়ে আশেপাশে চলে আসে, কারণ পানি ওইভাবে সাপ থাকতে পারে না। কিছুদিন আগে যেমন আমরা দেখলাম যে রাসেল ভাইপারের একটা ব্যাপার স্যাপার, তাই না? এই সাপের কামড়টা নিয়ে যে রাসেল ভাইপারে যেভাবে করা হয়েছে, রাসেল ভাইপারে অতটুকু কামড় দেয় না, এটা উলো বুড়ো আমরা ছোটোবেলা থেকে শুনেছি। এটা কেন জানি এবার রাসেল ভাইপারও অনেক আক্রমণাত্মক হয়ে গেল, বুঝতে পারলাম না। এখন আবার সে আবার থেমে গেছে। এবং এই সাপটা আবার এখানে দেখা যায়, আমরা এটা আলোচনা করে সেমিনার করেছি, আসলে আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। এটা নিয়ে আমি ফেসবুকে একটা অন্যরকম স্ট্যাটাস দিয়েছিলাম। এই কথাগুলো আমি সেমিনারে বলেছিলাম যে রাসেল ভাইপারের আর্তনাদ। আমি জনগণের উদ্দেশ্যে শুধু এই কথাটুকু শোনাতে চাই আর কি। রাসেল ভাইপারের আর্তনাদ, রাসেল ভাইপার আর্তনাদ কীভাবে বলেছে? সে বলছে, হে মানবকুল, আমরা রাসেল ভাইপার সম্প্রদায় জীবনে অনেক প্রাপ্তি, তারপর দিন রাত আতঙ্কে কাটাচ্ছি। 20-30 বছর আগে জীবজন্তুর অত্যাচারে আমাদের ছেলে মেয়েদের বাঁচিয়ে রাখতে পারতাম না, এখন আর সে সমস্যা নেই, তারা নিরাপদে বড় হচ্ছে। এটা হয়েছে আপনাদেরই বদৌলতে।
অর্থাৎ রাসেল ভাইপারের বাচ্চাদেরকে আগের জীবজন্তু খেয়ে ফেলতো, এখন জীবজন্তু নাই, আমরা মেরে ফেলেছি, রাসেল বাচ্চারা বড় হচ্ছে। পূর্বে আমাদের খাদ্যের অভাব ছিল অনেক, এখন তো তা নেই। আমাদের এই দেশে ইঁদুরের সংখ্যা বেড়ে গেছে, এতে করে আমরা অনেক হৃষ্টপুষ্ট হয়েছি। রাসেল ভাইপার এত কিছু পাওয়ার পরও আমরা অনেক দুঃখী, কারণ আমরা বাস্তুহারা। ঝোপঝাড় বন বাঁধার না থাকায় আমরা বের হয়ে এসেছি। সবসময় বন্যা হওয়ায় আমাদের বাড়ি পানির নিচে, তাই আমরা লোকালয়ে। তাপদাহে মাটি গরম, তাই আমরা মাটির উপরে। মানবকুলের সংস্পর্শে এসে আমাদের জীবন বিপন্ন, মৃত্যু ছায়ার মতো আমাদের পিছনে। মাঝে মাঝে আমরাও ক্রোধ নিয়ন্ত্রণ করতে পারি না, তাই আপনাদের জীবনও বিপন্ন হয়ে যায়। তাই সে বলছে, তাই গলা ছেড়ে গাইতে ইচ্ছা হয়, ফিরাইয়া দাও ঝোপঝাড়, ফিরাইয়া দাও বন বাঁধার, বাঁচতে দাও কটা দিন, ঘুচে যাক জীবন আধার। তোমরা বাঁচো আমরাও বাঁচি, পৃথিবী হোক শান্তির আধার। এই যে সাপের কামড়ে বেড়ে গেছে সাপ, এগুলো হচ্ছে আমরা নিজেরাই, আমরা ইকোলজিক্যাল ব্যালেন্স বিভিন্নভাবে, জলবায়ু পরিবর্তন সব করার পরে এই সমস্যাগুলো হচ্ছে। এগুলো এইবার চলতে থাকলে আগামীতে আরো বেশি হবে। এইটুকু কথা। স্যার এই জায়গাটাতে স্যার আমরা আসি যে এই সাপের কথা থেকে আমরা আসছি যে যেহেতু আপনি বলছিলেন যে বন্যাতে আমাদের এই মাটির পানিতে বন্যা চলে আসে, এই যে সময়টাতে আমরা স্যার বলছিলাম বর্ষাকালীন বিভিন্ন সময়, কিন্তু বন্যার যে একদম ক্রাইসিস মোমেন্টটা, এই সময়টাতে স্যার অনেক ধরনের প্রবলেম কিন্তু হয়। আমরা কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে স্বাস্থ্যগত দিক থেকেই অনেক সমস্যা হয়, খাওয়া দাওয়ার দিক থেকে সমস্যা হয়, আবার স্বাস্থ্যগত দিক থেকে সমস্যা হয়। এটা খাওয়া দাওয়ার কারণেই আর কি। যেমন বন্যার পানি, এখানে দেখা যায় পানিবাহিত রোগের মধ্যে আরো একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে গ্যাস্ট্রোএন্টেরাইটিস প্রেজেন্টেড করে অ্যাজ লুজ মোশন, পাতলা লুজ মোশন হিসাবে। এটা থেকে এগুলোতে আমাদের বেঁচে রাখতে হবে। এই জন্য আমাদের সরকার, আমাদের প্রশাসন এরা খুবই চেষ্টা করেন মানুষদেরকে একটা সেন্টারে নিয়ে আসতে, হয়তো স্কুলে বা কলেজে অথবা মনে করেন যে কোনো সেন্টার আছে, সেন্টারে নিয়ে আসতে। পানিগুলো দিতে হবে, পানিগুলো বন্যা পানি না, পানিগুলো টিউবওয়েল, ডিপ টিউবওয়েলের পানিগুলো দিতে হবে, বিভিন্ন জায়গা থেকে এনে পানিগুলো দিতে হবে। পানি যদি আমি সেভ করতে পারি তাহলে দেখা যাবে যে এই রোগগুলো হচ্ছে না। আচ্ছা, এটা একটা হয়। আর এই বন্যার কারণে পানিবাহিত রোগের জন্য ওই ধরনের পানি দিয়ে গোসল করার জন্য, গায়ে লাগার জন্য অনেক স্কিন ডিজিজ হয়, যেমন খোস পাঁচড়া, এগুলো বেড়ে যায়। খোস পাঁচড়া তো ছোঁয়াচে রোগ, একের থেকে অপরের হয়। তো এইগুলো সাধারণত বন্যার সময় বেশি হয়, মানুষ নিজেকে অত সেফলি রাখতে পারে না, স্কিন ডিজিজ এগুলো হয়। আর তাছাড়া স্কিনের কিছু ইনফেকশন হয়, তাই না? এই সমস্ত জিনিস মানে অর্থাৎ বন্যা হলে তো পুরা স্ট্রাকচারটাই নষ্ট, মানুষের যে লিভিং যে স্ট্রাকচার, পুরো স্ট্রাকচারটাই নষ্ট হয়ে পড়ে। সে বিভিন্নভাবে সে সাফার করে। আবার তার যে রোগ আছে সে রোগেরও তো চিকিৎসা করতে পারে না। ডায়াবেটিস রোগী ডায়াবেটিকের চিকিৎসা নিতে পারে না, ব্লাড প্রেশার রোগী প্রেশারের ওষুধ খেতে পারে না, অ্যাজমা রোগী সে তো জীবন বাঁচানোর জন্যই তো উদ্বিগ্ন হয়ে আছে, তো এই ওষুধগুলো সে নিতে পারে না। তো তার যে পারসিস্টেন্ট যে রোগগুলো আছে, ওই রোগগুলোর চিকিৎসা না নেওয়ার ফলে রোগগুলো বেড়ে যায়। আর ডাইরেক্ট বন্যার পানির কারণে যে ইয়েটা নষ্ট হয়ে যায়, তাই না? তাতে করে তার আরও কিছু নতুন রোগ হয়। সব মিলায় বন্যার সময় আমাদের খুব কষ্টই কাটাতে হয়। এখানে স্যার ডায়রিয়ার ব্যাপারটা একটু বললেন যে অনেক সময় দেখা যায় বন্যাতে ডায়রিয়ার মাত্রাটা এত বেশি মাত্রা বেড়ে যায় এবং আমরা অনেক বছর ধরে কিন্তু এখনো স্যালাইনের কথা বলছি, ওআরএস যেটা, তারপরও আমরা অনেক সময় হয়তো বা ঠিক মতো এটাকে পাচ্ছি না বা খাচ্ছি না। তো এই বিষয়টাতে যদি আপনি গাইডলাইনটা একটু বলে দেন যে কিভাবে আসলে খাওয়া উচিত ছিল। না, এটা তো একটা সহজ হিসাব যে একবার লুজ মোশন হলে 1 গ্লাস স্যালাইন খাবো, একটা ডাবের পানি খাবো। ডাবের পানিতে আবার সোডিয়াম নেই, ডাবের পানিতে পটাশিয়াম আছে, সুতরাং ডাবের পানি দিয়ে ফুলফিল হবে না। আমরা একটা জ্বর স্যালাইন, যে স্যালাইনগুলো রাইস স্যালাইন যেগুলো আছে এগুলোই খাবো। এগুলোর প্রাপ্তি এগুলো তো আমাদের সরকার তো সবসময় চেষ্টা করে যাচ্ছে, আর অনেক সংগঠন আছে এগুলোই দেয়, তাই না? এগুলো বিতরণ করে। এইটা বরঞ্চ অন্য খাওয়া যতটা না খান, সেন্সিটিভ হতে হবে যে ডায়রিয়া হলে যাতে আমি ফ্লুইড, পানির অপর নাম জীবন, আবার পানির অপর নাম মরণ, তাই না? পানি বেশি হওয়ার জন্য, বাইরে পানি বেশি হওয়ার জন্য মানুষ মরে যাচ্ছে, আর শরীর থেকে পানি বের হয়ে যাওয়ার জন্য মানুষ মরে যাচ্ছে। পানির কারণ অত্যাধিকতায় মরে যাচ্ছে, পানির ডেফিসিট, শরীরে পানির ডেফিসিটের জন্য মরে যাচ্ছে। সুতরাং পানিকে ফিল আপ করতে হবে। সেই ফিল আপটা বন্যার পানি খেয়ে হবে না, সেই ফিল আপটা হবে ইলেকট্রোলাইট কন্টেনিং ফ্লুইড, যেমন মনে করো যে রাইস স্যালাইন, ওআরএস, এগুলো খেয়ে খাওয়ার যে যতটুকু পানি বের হলো অ্যাটলিস্ট সমপরিমাণ পানি দিতে হবে। এখন ওইটা যার লুজ মোশন হলেই আবার এসে আবার 1 গ্লাস পানি খেয়ে ফেলবে। এই সিস্টেম করলে মোটামুটি সে কাটিয়ে উঠতে পারে। অনেক ধন্যবাদ স্যার। আমরা শুরুতেই বলছিলাম যে আপনি শেয়ার করছিলেন যে পানিবাহিত বিভিন্ন ধরনের সমস্যা, সেই সাথে জ্বরের সমস্যার সাথে বিভিন্ন ধরনের স্কিনের প্রবলেমগুলো, এগুলো নিয়ে কিছু আপনাদের কাছে আসে কিনা? হ্যাঁ, এগুলো নিয়ে আসে।
এগুলো নিয়ে আসে, খুসপাত্রা নিয়ে আসে, ফাঙ্গাল ইনফেকশন নিয়ে আসে, স্কেবিস নিয়ে আসে, আদার বয়েল অ্যান্ড কার্বাঙ্কেল নিয়ে আসে, তাই না? কোনো ইনজুর জায়গা তো শুকাচ্ছে না, ওটা নিয়ে আসে। সেক্ষেত্রে আমরা কি ধরনের মেজারমেন্ট দিয়ে থাকি? আমরা অ্যাকর্ডিং টু ডিজিজ অনুযায়ী আমরা মেজারমেন্ট নিয়ে থাকি। আর যেভাবে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভাইস দিই, ওই অ্যাডভাইসও তখন রোগীরা নিতে পারে না, যেহেতু তার তো ওই এনভায়রনমেন্টই তার নাই তখন। তবু মোটামুটিভাবে এটাকে থামায় রাখা আর কি। সেক্ষেত্রে স্যার আমরা কোনো ধরনের স্পেসিফিক প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে বলি কিনা? আপনি স্যার একটা কথা বলছেন খোসপাচড়া, এটা কিন্তু মানে অনেকটাই ছোঁয়াচে, তো সেই প্রেক্ষাপট থেকে স্যার আমরা খোসপাচড়া হলে রোগীকে কি ধরনের বা এই সমস্যাগুলো হলে তাকে কি ধরনের এমনিতে যদি খোসপাচড়া হয় তাহলে তো তাকে সে যেন অন্যের সাথে তার কাপড় যেন মিক্সিং না হয় প্রথম কথা, এবং সে যেন একসাথে তারা যেন না ঘুমায়। বাচ্চা দুজন একসাথে ঘুমায়, একজন থেকে আরেকজন হয়ে গেল, এইটা প্রাথমিক। তৃতীয় হচ্ছে স্পেসিফিক তার ট্রিটমেন্টে চলে যেতে হবে। ট্রিটমেন্ট নেওয়ার স্পেসিফিক ডোজ ডিউরেশন নিল, মনে করেন যে একটা ওষুধ পারমেথ্রিন হয়তো পুরো টিউবটা একদিনে একসাথে লাগা দিতে হবে, সে তো অর্ধেক লাগালো না, পুরোটা। আর তার জামা কাপড়গুলো সবসময় একেবারে ওয়াশ করে গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে, এটা করতে হবে। স্যার এখানে আমরা একটু গুরুত্বপূর্ণ আরও কিছু অ্যাড করতে পারি কিনা, যে আমাদের কিছু ক্রনিক ডিজিজ থাকে যেমন ডায়াবেটিস বা হাইপারটেনশন, এই ধরনের রোগীদের ক্ষেত্রে স্যার আমরা যাদের জ্বর হচ্ছে তাদের ক্ষেত্রে কি স্পেশাল কোনো মেজারমেন্টের ব্যবস্থা জ্বরের মাত্রাটা অনেক বেশি মাত্রায় বেড়ে যায়? ডায়াবেটিস আর অন্য রোগের সম্পর্ক হচ্ছে, ডায়াবেটিস হলে অন্য রোগের আক্রমণটাও বেড়ে যায়, আর অন্য রোগের আক্রমণ হলে যার ডায়াবেটিক রোগীর ডায়াবেটিসটাও বেড়ে যায়, তো একে অপরের পরিপূরক। সুতরাং আপনার যার ডায়াবেটিস আছে তার যদি অন্য একটা রোগ হয় তখন সে হয়তো ডায়াবেটিসে খেয়াল দিল না, এটাকে মহা ভুল। এটা তার ডায়াবেটিসকে আরও খেয়াল রাখতে হবে, কারণ অন্য রোগ যখন হলো সে হয়তো খাওয়া দাওয়াটা হয়তো ডায়াবেটিসের খাওয়া সে খেতে পারলো, ফ্লুইডের সাথে হয়তো তার ফল ফ্রুট বেশি খেলো, সুগার খেলো, ডায়াবেটিসটা হাই আপ হয়ে গেল, তখন তার ডায়াবেটিসের দিকেও খেয়াল দিতে হয়, তাকে অনেক সময় ইনসুলিনও নেওয়া লাগতে পারে। অনেক ধন্যবাদ স্যার। স্যার যেহেতু আমরা মানে অনুষ্ঠানের কাছাকাছি শেষ পর্যায়ে আছি, তারপরেও স্যার ইমিউনিটিটা আসলে খুবই গুরুত্বপূর্ণ, রোগ প্রতিরোধ ক্ষমতা আমরা সবসময় বলে থাকি, বিশেষ করে বর্ষাকালের এই সিজনটাতে দেখা যায় বিভিন্ন ধরনের সমস্যাগুলো অতিরিক্ত মাত্রায় বেড়ে যায় এবং স্কুল কলেজে বাচ্চাদেরও অনেক বেশি মানে অ্যাটাক হয়। সেক্ষেত্রে বাচ্চাদের জন্য বা প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা বা গার্জিয়ানরা নিতে পারেন, এই বিষয়গুলো যদি একটু বলেন। হ্যাঁ, বাচ্চাদের ইমিউনিটি এখন তো অনেক কম, ইমিউনিটি এখন অনেক কম। ইমিউনিটি যে সিস্টেম বাড়ে, বাচ্চারা তো ওই সিস্টেমে যায় না। পুরাতন বাচ্চা আমরা বাচ্চা ছিলাম তো আমাদের ইমিউনিটি অটোমেটিক ডেভেলপ করতো। ইমিউনিটি ডেভেলপ করার জন্য বডি মুভমেন্ট, বডি এক্সারসাইজ আর খাওয়া দাওয়া। আগেকার আমলে শিশু, আমাদের সময় আমরা শিশু ছিলাম আর এখনকার শিশুর মধ্যে অনেক পার্থক্য। আমরা যখন শৈশবে আমরা বেশিরভাগ মুভমেন্টে থাকতাম, অল্প সময় বসে থাকতাম, এখন বেশিরভাগ বসে থাকে, অল্প সময় মুভমেন্ট করে, তাই এটা একটা ইমিউনিটি কমে গেল। আমরা দৌড় ঝাঁপ খেলাধুলা ডেইলি হয়তো 2-2.5 ঘন্টা পড়তাম, বসার কোনো স্কোপ ছিল না, টেলিভিশন এগুলো ছিল না, এইভাবে চলে দৌড় ঝাঁপের মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে, সকালে খেলা, বিকালে খেলা, দুপুরের মাধ্যমে খেলা, এইভাবে করে আমাদের এতে করে ইমিউনিটি বেড়ে যায়। এখন তো বাচ্চারা তো মুভমেন্টের জায়গাও নাই, মুভমেন্টের কোনো স্কোপও নাই, তাই না? সর্বসময় এইটা নিয়ে আসে, ফেসবুক নিয়ে আসে, সব কিছু নিয়ে আসে, বসে আসে, ইমিউনিটি কমে। দ্বিতীয় কথা খাওয়া দাওয়া। আমাদের সময় আমরা কী খেতাম? আমাদের সময় আমরা শাকসবজি খেতাম, আমরা মাছ খেতাম, কদাচিৎ মাংস খাওয়ার জন্য বসে থাকতাম, কবে কুরবানি ঈদ আসবে, মাংস খাওয়ার জন্য বসে থাকতাম, কবে একজন মেহমান আসবে, বাড়ি মুরগিটা জবাই করা হবে, তার সাথে মাংস খাবো। এখন প্রতিদিন মাংস, উল্টো হয়ে গেছে কিন্তু। এখন আগে প্রতিদিন শাকসবজি, মাঝে মাঝে ছিল মাংস, মাঝে মাছ, এখন প্রতিদিন মাংস রান্না করা হয়। এখন প্রতিদিন মাংস। তারপর মাছ তো খাইতেও চায় না বাঙালির তো হারিয়ে যাচ্ছে, তাই না? মাছে ভাতে বাঙালি বলে না, মাছ খাচ্ছে না, তারপর শাকসবজি খাচ্ছে না, উল্টো হয়ে গেছে। তা আমাদের খাওয়াটা ছিল কিন্তু প্রো ইমিউনিটি, এখনকার খাওয়াটা কিন্তু অ্যান্টি ইমিউনিটি, তাই না? তো এইভাবে আমরা তারা তো তার মুটিয়ে যাচ্ছে, মোটা হওয়াটা কিন্তু অ্যান্টি ইমিউনিটি, তাই ইমিউনিটি তার কমে যায়। তা আমরা তো নিজেরাই তো এগুলো না বুঝে বাচ্চাদের ইমিউনিটিটাকে আমরা কমাই নষ্ট করেছি। স্যার আমরা যেহেতু একদমই শেষ পর্যায়ে আছে আজকে আমাদের অনুষ্ঠানটিতে, আমাদের বিষয়টি ছিল যে বর্ষাকালীন অসুখ বিসুখ। বর্ষা যেহেতু একটা অনেকের জন্য একটা মানে খুব উপভোগ্য একটা মৌসুম, বৃষ্টি পড়ছে অনেক সময়, এটাকে আমরা আরো ভালোভাবে উপভোগ করে কিভাবে সুস্থ থাকতে পারি সেই বিষয়ে যদি তার শেষ কোনো পরামর্শ থাকে। শেষ পরামর্শ যে আমরা বর্ষাকাল যখন যার বাসস্থান ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তা হয়তো বর্ষাটা একটা আনন্দ ঘন মুহূর্ত সময়, কিন্তু যার এগুলো ঠিক না, যাকে ভিজে বাইরে যেতে হবে, কাজ করতে হবে, তার জন্য বর্ষা তো একটা আনন্দ ঘন জিনিস না। এখন সব মিলায়
প্রকৃতি আসে কিন্তু আমাদের আশীর্বাদ হিসাবে। এই বর্ষারও কিন্তু প্রয়োজন আছে। সব কিছু মিলাই আমরা কালকে আমরা উপভোগ করে রাখবো, এবং কালে যাতে ওই ধরনের রোগ না হয় তার জন্য আমরা সচেতন থাকবো। এটি অনেক অনেক ধন্যবাদ স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। ধন্যবাদ আপনাকেও, বাংলা ভিশনকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মেরিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটি আজকে আমরা কথা বলেছিলাম বর্ষাকালীন অসুখ বিসুখ নিয়ে। অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু আমরা তুলে ধরেছি। আশা করি দর্শক যারা দেখেছে এবং যারা দেখতে পারেনি তারা পরবর্তীতে লিঙ্কে যে আবার দেখতে পারবেন। অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করি যা দেখবেন তাতে অনেকটা উপকৃত হবেন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ভালো থাকুন।